নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো বারো নিয়ে। ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি ভাস্বতী। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় সিএ তোপ, গায়ের জোরে সিএ এনআরসি মানব না। আবার বলছে আপনারা নাগরিক কিভাবে, আপনি নাগরিক কিভাবে হলেন। রেড রোডের অনুষ্ঠান থেকে কিন্তু ভাস্বতী আমরা এই সুরেই শুনতে পেলাম যেভাবে কেন্দ্রকে আক্রমণ করলেন তিনি। একদমই। এবং রেড রোডের যে অনুষ্ঠান মঞ্চ ঈদের, সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বললেন যে এই বিভাজনের রাজনীতি তিনি হতে দেবেন না, সিএ এনআরসি হতে দেবেন না, এবং এককাট্টা হয়ে যদি লড়াই করা যায় তাহলে কেউই আলাদা করতে পারবে না। ঠিক এভাবেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে তিনি বলেছেন যে জনতা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, এখন বলছেন আপনারা নাগরিকই নয়, আগামী দিনে আপনারাও থাকবেন না। রেড রোডের অনুষ্ঠান থেকে কিন্তু এমনটাই তোপ দাগতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি তিনি বলেছেন অনেকের নাগরিকত্বই নেই। মমতা বিভ্রান্ত করেছেন। বুধবার যে মন্তব্য করেছিলেন বালুরঘাটের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারই পরিবর্তে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আজ শোনাবো। कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही, ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है। मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे, किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक बना, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। हमको रिप्लाई ऐसा ही है। গতকাল বালুরঘাটের সভা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন এবং তিনি যেভাবে বলছেন সেটা কিন্তু সঠিক নয়। এবং তার পাল্টা আজকে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সাধারণ মানুষ যারা প্রধানমন্ত্রী আপনাকে নির্বাচিত করছেন, আপনি তাদের বলছেন যে তারা নাগরিকই নয়, তাদের কাছে নাগরিকত্বই নেই। এবং তিনি বলছেন যে এই সিএ এনআরসি মানব না, এমনটাই কিন্তু ভাস্বতী সেই সুরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রকে আক্রমণ করেছেন। একদমই। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রকে যখন আক্রমণ করছেন, পাল্টা বিজেপির তরফে কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনাবো আপনাদের। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো ইসলামেরই অপমান। দ্বিতীয় বিষয় হচ্ছে সিএ ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা রাজ্যসভাতে পাশ হয়েছে। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিকত্ব চাইবেন, যারা ওপার বাংলা থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা অনলাইনে সিএ তে অ্যাপ্লিকেশন করবেন, তারা কেন্দ্র সরকারের তরফ থেকে সার্টিফিকেট পাবেন। এখানে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ারই কি আছে বা করারই কি আছে? কি করবেন উনি? কিছু করার ক্ষমতাই নেই। ভোটের আগে সবাইকে ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে, এর থেকে ভালো আলাদা একটা জেলখানা তৈরি করুন, কিন্তু 130 কোটি ভারতবাসীকে ওই জেলে ঢোকাতে পারবেন? রেড রোডে ঈদের অনুষ্ঠান মঞ্চ থেকে ঠিক এভাবেই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের শোনাই প্রথমে ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী।
गए, जैसा ही चुनाव में सबको डर दिखाओ, सबको एनआईए में डाल दो, सबको सीबीआई में डाल दो, सबको इनकम टैक्स में डाल दो, सबको ईडी में डाल दो। हम बोला इससे आधा तो अच्छा है, आप एक जेल खाना बना दो, सब लोग चला जाएगा। लेकिन हिंदुस्तान में 130 करोड़ का 130 करोड़ का देश है, अब सबको जेल में डाल सकता है? हम लोग रॉयल बेंगल टाइगर का ताला लड़ते हैं। মাছের মাথাটা দেখছেন তো, ওটা হচ্ছে ক্যা, আর লেজাটা হচ্ছে এনআরসি, আর মধ্যখানে পেটিটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এটা যদি না চান, বরাবরই আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা কিন্তু এখানে আছি। আমি এখনো বলি তৃণমূল কংগ্রেসের সাথে, যদিও এখানে বলা উচিত নয়, কিন্তু ইলেকশনের সময় মনে রাখবেন ফাইট আমাদের সাথে বিজেপির। দিল্লিতে ইন্ডিয়া জোট কি করবে আমরা দেখে দেবো, কিন্তু বাংলায় আমরা লড়ছি বিজেপির সাথে। একটা ভোটও যেন অন্য কোনো দলে না যায় তৃণমূল কংগ্রেস ছাড়া। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের অনুষ্ঠান থেকে কিন্তু কেন্দ্রকে তিনি নিশানা করলেন। এ বিষয়ে কি বলেছেন, ফোনে কি প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। 130 কোটি মানুষকে তো ভরা হচ্ছে না, 130 কোটি মানুষ হাততালি দিচ্ছে, এদিকে ভরা হচ্ছে দেখে দেখে। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়িতে যখন নোটের স্তূপ পাওয়া গেছিল, টেনে হিজড়ে যখন তাদেরকে জেলে ঢোকানো হলো, সবাই খুশি হয়েছিল, কেউ খুশি হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার কটাক্ষ। ডায়মন্ড হারবার আসনের জন্য সবচেয়ে ভালো প্রার্থী ইডি বা সিবিআই, এনআইএ ডিরেক্টর। আর যদি স্বরাষ্ট্রমন্ত্রী চান তিনি নিজেও লড়তে পারেন। ডায়মন্ড হারবার নিয়ে অভিযোগ করে বিজেপি, অথচ একটা প্রার্থী দিতে পারছে না। পদ্ম শিবিরকে নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা সেটা কিন্তু দেখলাম ভাস্বতী, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কার্যত চ্যালেঞ্জ ছুড়ছেন যে সেখানে প্রার্থী দিচ্ছে না কেন বিজেপি, কেন তাদের এত দেরি হচ্ছে। তবে এখনো পর্যন্ত আসানসোলে সর্বশেষ প্রার্থী দেওয়ার পর ডায়মন্ড হারবার আসন এখনো ফাঁকা রয়েছে। একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে ঠিক কি বলেছেন শোনাবো। I think the best candidate for the Diamond Harbour seat would be the ED director, or the CBI director, or the NIA director, or if the Home Minister wants to contest himself, he can also come. There's no problem. Everyone has got the right. Everyone has got. It's a democratic country. Every party, everyone has got the right to contest from wherever they want. So this is also a testament to the fact how rattled BJP are. They're making allegation against Diamond Harbour. They're trying to defame Diamond Harbour, but they have failed to put up a candidate in Diamond Harbour. This speaks volumes of how the state of affairs that BJP is in Bengal. ডায়মন্ড হারবার নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের। তারা কি কোনো ভালো প্রার্থী পাচ্ছে না, নাকি কেউ দাঁড়াতে চাইছে না? কেউ দাঁড়াতে চাইলে এতক্ষণে তো নাম দিত। কমিশন আপনাদের প্যারামিলিটারি ফোর্স, আপনাদের পঞ্চায়েতে ভোট হলো, আপনারা হারলেন, এবার লোকসভায় প্রার্থী দিতে পারছে না, নিশানা অভিষেকের। অর্থাৎ ডায়মন্ড হারবারে যে প্রার্থী দিতে এতটা দেরি হচ্ছে সে বিষয়ে বারবার বিজেপিকে নিশানা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ ছুটছেন যে একটা প্রার্থী দিয়ে দেখান, এবং তিনি বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি যারা ডিরেক্টর রয়েছে, অর্থাৎ ইডি, সিবিআই, এনআইএ যারা ডিরেক্টর, তারা দাঁড়াক, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে লড়ুক ডায়মন্ড হারবার থেকে, এমনটাই কিন্তু বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরও বিজেপি কিন্তু সেভাবে এখনো পর্যন্ত হেলদোল দেখা যাচ্ছে না যে ডায়মন্ড হারবার তারা প্রার্থী দেবে। কারণ এই যে ডায়মন্ড হারবার, সেই ডায়মন্ড হারবারের দিকে প্রত্যেক রাজনৈতিক দলের নজর রয়েছে, এবং প্রত্যেক রাজনৈতিক মহল কিন্তু এই ডায়মন্ড হারবার সিটের দিকে নজর রেখেছে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত বিজেপি কোনো প্রার্থী দেয়নি, অন্যান্য দল কিন্তু ভাষ্যতে আমরা দেখেছি প্রার্থী ঘোষণা করেছে। একদমই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে দুবারের সাংসদ ডায়মন্ড হারবার, এবং এবারও তিনি প্রার্থী হয়েছেন হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবার, যেখানে বাম আইএসএফ এর তরফে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তবে পদ্ম শিবির এখনো পর্যন্ত প্রার্থী দিতে পারেনি। তবে একাধিক অভিযোগ রয়েছে এই কেন্দ্র নিয়ে বিজেপির। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে ঠিক কি বলেছেন শোনাবো। मैं तो बीजेपी का सीसी में हूं नहीं, मैं बीजेपी करता नहीं हूं,
तो उनका इंटरनल अफेयर है। मैं तो कह नहीं सकता कि क्यों नहीं कर पाए। उनको अगर लगे कि भाई अच्छा कैंडिडेट नहीं मिला या कोई खड़ा होने को तैयार नहीं, अगर तैयार होता तो अब तक आ गया होता। मे बी उनका इंटरनल डायनामिक्स है। आई वुड लीव इट टू देयर जजमेंट एंड विजडम। पर उनके पास भाई कैंडिडेट नहीं है। आप डायमंड हार्बर को मलाइन करते थे कि चुनाव नहीं होने देता है, वोट नहीं होने देता है। भैया इलेक्शन कमीशन आपकी है, पैरामिलिट्री फोर्स आपकी है। पंचायत में चुनाव हुआ, आप सब हारे। 2021 में चुनाव हुआ, आपने एमएलए को तोड़ तोड़ के डायमंड हार्बर से लेके गए। सारे विधानसभा क्षेत्र में आप डायमंड हार्बर के हारे, सातों के सात तृणमूल जीती। अब लोकसभा का चुनाव है, अभी आप कैंडिडेट ही नहीं दे पा रहे हो, फिर बोलते हो भाई तृणमूल करने नहीं देता है। दिस शोज हाउ इनकम्पिटेंट, हाउ इनेप्ट, हाउ इनएफिशिएंट द बीजेपी लीडरशिप इन बंगाल इज। বাংলায় আপনারা কতটা দুর্বল? কোর্ট, ইডি, সিবিআই রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া আর কিছু নেই। বিজেপির রাজনীতি পুরোপুরি কোর্ট, ইডি আর সিবিআই। আমি আপনাকে বলছি বিজেপির 18 জন এমপি নির্বাচিত হয়েছিল 2019 সালে। আমি বলছি 18 জন এমপি তাদের রিপোর্ট কার্ড দিতে পারবে না, কাজই তো করেননি। 5 বছর ধরে শুধু রেড করেছেন। ঠিক এভাবেই নিশানা করেছেন কেন্দ্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন তিনি শোনাই। আপনারা কতটা দুর্বল বাংলায়, এবং খালি এই যে কোর্টের আর সিবিআই ইডির রাজনীতি দিয়ে বাজার গরম করা ছাড়া তো আপনাদের কিছু নেই। বিজেপির রাজনীতিটা পুরোপুরি কোর্ট আর ইডি সিবিআই। আমি তো আপনাকে বলছি যে বিজেপির 18 জন এমপি ক্ষমতায় নির্বাচিত হয়েছিল 2019 সালে। আমি বলছি 18 জন এমপি তার রিপোর্ট কার্ডটা দিক, যে 5 বছর মোদিজি ক্ষমতায় আর 5 বছর আমরা এমপি। বাঁকুড়ায় কি হয়েছে, বিষ্ণুপুরে কি হয়েছে, পুরুলিয়ায় কি হয়েছে, হুগলিতে কি হয়েছে, ঝাড়গ্রামে কি হয়েছে, কুচবিহারে কি হয়েছে, আলিপুরদুয়ারে কি হয়েছে, জলপাইগুড়িতে কি হয়েছে, বা বালুরঘাটে কি হয়েছে, বা রায়গঞ্জে কি হয়েছে। রিপোর্ট কার্ডটা দিতে পারবে না। কাজই তো করেনি, সরকারও কাজ করেনি। সরকার 5 বছর খালি রেড করেছে, আর রেড করে খালি দল ভাঙিয়েছে। প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে গেরুয়া শিবিরকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের লোকেরা যারা এক বুক আশা নিয়ে ভোট দিয়েছিল তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। আজকে কমিশনে টাকা আটকেছে, তাতেও বিজেপির প্রতিক্রিয়া নেই। নিশানা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শোনাবো। আমরা যে লড়াই করেছি এবং আমরা তাদের পাশে আছি, তারা যদি মনে করে অন্য রাজনৈতিক দলকে ভোট দেবে দিক। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারের লোকেরা যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিল, আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা দেখুন, আপনারা বাংলায় থাকেন বলে আপনাদের টাকা বন্ধ। আপনারা যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তারা লিখিতভাবে দিল্লির কাছে দরবার করে আপনাদের টাকা বন্ধ করেছে। আর আজকে যে ইলেকশন কমিশন আপনাদের টাকা আটকেছে, এখানেও এদের কোনো প্রতিক্রিয়া নেই বা কোনো সদার্থক ভূমিকা এরা পালন করেনি। আপনারা দেখুন যে আপনাদের পাশে কে দাঁড়িয়ে। জলপাইগুড়িতে 31 মার্চের ঘূর্ণিঝড়ে সর্বহারা অসংখ্য পরিবার। একাধিকবার অনুমোদনের আবেদনের পরও দুর্গতদের সাহায্যের জন্য অনুমোদন দিল না কমিশন। যাতে বিজেপিরই চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল। প্রয়োজনে রাষ্ট্রপতির কাছে যাবেন বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জলপাইগুড়িতে দুর্গতদের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানান তিনি। 31 মার্চ কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড হয়ে যায় জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা। রাতেই ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী। পরের দিন প্রশাসনিকভাবে খতিয়ে দেখা যায় প্রায় 5000 বাড়ি ক্ষতিগ্রস্ত, মাথার ওপর ছাদ নেই অসংখ্য মানুষের। ঝড়ের আগে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যায়, তাই দুর্গতদের ত্রাণ এবং ক্ষতিপূরণ পৌঁছে দিতে কমিশনের কাছে আবেদন জানায় তৃণমূল। দিল্লি পৌঁছে কমিশনের দপ্তরে চিঠি দেয়। চিঠি দেওয়া হয় রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও। কমিশনের সঙ্গে কথা বলতে রাজ্যপালের কাছে অনুরোধ করে তৃণমূল, যদিও নির্বাচন কমিশনার রাজ্যপালের সঙ্গে কথা বলেননি।
উনি আজকে আমাকে বললেন যে ইলেকশন কমিশনের যারা দায়িত্বে রয়েছেন, চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে চেয়েছিলেন, কিন্তু চিফ ইলেকশন কমিশনারের সাথে উনি কথা বলতে পারেননি। চিফ ইলেকশন কমিশনার কেন কথা বলেননি তা আমি জানি না। হয়তো বাংলার রাজ্যপাল ফোন করছে বলে, বাংলার দাবি তুলবে বলে, আমি জানি না। 31শে মার্চ থেকে 10 এপ্রিল 11 দিনের ব্যবধান। দীর্ঘ অপেক্ষার পরেও শেষমেশ বাড়ি তৈরির কাজের অনুমোদন দিল না জাতীয় নির্বাচন কমিশন। জানিয়ে রাজনৈতিক চক্রান্তের গন্ধ পাচ্ছে তৃণমূল। নতুন বাড়ি তৈরির ক্ষেত্রে রাজ্যকে পারমিশন ইলেকশন কমিশন দিচ্ছে না। এরা বাংলা বিরোধী নয় তো কারা বাংলা বিরোধী? বিহু সেলিব্রেট করার জন্য রাজ্যের 2000 কমিটিকে ইলেকশন কমিশন অ্যাপ্রুভাল দিয়েছে যে 1.5 লক্ষ টাকা করে দেওয়া যেতে পারে এমসিসি চলাকালীন। আমরা এই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। দুঃখিত, আজকে যেভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এবং ইলেকশন কমিশন ব্যবহৃত হচ্ছে। তবে কি দুর্গতদের কাছে সাহায্য পৌঁছবে না? তৃণমূলের বক্তব্য, প্রয়োজনে তারা রাষ্ট্রপতির কাছেও দরবার করবে। 12 এপ্রিল ধূপগুড়িতে অভিষেকের সভা। ওই দিন দুর্গতদের সঙ্গে কথা বলবেন তিনি। কলকাতা টিভি। এখন সময় একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ছোটবেলা থেকে অনেক কাজ ছিল, সেগুলো ভেঙে ফেলছে। তার মধ্যে আমার বাড়ি ঘর যা ছিল সবই দেখতেই পাচ্ছেন, সব আমার ধ্বংস হয়ে গেছে। একটা পয়সা হাতে নাই, আমি কেমন ভাবে, মেয়ে আছে, বউ আছে, কেমন করে চলবো না তো। চোখের জলই সম্বল। একদিনের বিধ্বংসী ঝড় কেড়ে নিয়েছে সবকিছু। ঝড়ের তাণ্ডবে কিছু বুঝে ওঠার আগেই উড়ে গেছে ঘরের চাল। জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের 3টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের রাতেই বিমানে চেপে তড়িঘড়ি উত্তরবঙ্গে পৌঁছে মানুষের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের দিন ঘোষণার পর ইতিমধ্যেই নির্বাচনী বিধি লাগু হয়েছে। প্রশাসন ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে। পঞ্চায়েত থেকে সব রকম সহযোগিতা করা হচ্ছে। এছাড়া প্রশাসনের তরফ থেকে দুর্গতদের খাওয়ানোর পাশাপাশি তাদের রান্নার সরঞ্জাম, ত্রিপল, শুকনো খাবার এসব দেওয়া হচ্ছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। মামাতা হারিয়ে বর্তন দিল, আমার ঘর দুয়ার উড়িয়ে নিয়ে গেছে। আর কি দিছে? কিরপেল একটা দিছে। মাথার উপর ছাদ নেই, কবে ঘর পাবেন দুর্গতরা তারই অপেক্ষায় মাথাভাঙার মানুষরা। মাথাভাঙা থেকে রবিউল হোসেন, কলকাতা টিভি। মারাত্মক ঝড়ের রেশ কাটেনি এখনো। ত্রিপলের তলায় ময়নাগুড়ি। কবে মিলবে মাথা গোজার পাকা ছাদ? শুক্রবার উত্তরবঙ্গ যাচ্ছেন অভিষেক, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। শুক্রবারই উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন এবং যে ঝড়ের মুখোমুখি হয়েছেন তারা উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা এখনো পর্যন্ত বিপর্যস্ত পরিস্থিতি এবং যেখানকার মানুষজন তারা প্রশাসনের সহযোগিতা যেরকম পাচ্ছেন সেরকম অনেকেই নিজের সামর্থ্যে বাড়িঘর সারাইয়ের কাজ করছেন। এবং আমরা জানি যে ঝড়ে যে সমস্ত এলাকা বিপর্যস্ত হয়েছিল সে সমস্ত এলাকাতে সেখানে আগেও এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিভিন্ন তিনি কিন্তু সব রকমের সাহায্যের আশ্বাস দিয়ে এসেছেন। যে প্রশাসনকে সতর্ক থাকতে বলেছিলেন যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধে না হয়, তার দিকে বিশেষভাবে নজর দিতে বলা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপর কিন্তু আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও সেখানে গিয়েছিলেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছিলেন। তারপর আবারও শুক্রবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন, সেখানে বৈঠক করবেন বলেও কিন্তু জানা যাচ্ছে। শুক্রবারই উত্তরবঙ্গে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন যেখানে ঝড়ে আহত হয়েছিলেন যে সমস্ত মানুষজন, তাদের সঙ্গে হাসপাতালে গিয়ে কথা বলেছিলেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন, তাদের কি কি প্রয়োজনীয়তা রয়েছে সেই সমস্ত বিষয়ে জানবেন এবং অভাব অভিযোগের কথা শুনবেন। দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মাথাভাঙা সহ বিভিন্ন এলাকা। এখনো পর্যন্ত ত্রিপলের তলায় বহু মানুষ দিন কাটাচ্ছেন, তাদের বাড়িঘর ভেঙে গিয়েছে, বাড়ির চাল উড়ে গিয়েছে, থাকার জায়গাটুকু নেই এবং তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, ধীরে ধীরে বাড়ি বানানোর চেষ্টা করছেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন শুক্রবার এবং সেখানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আবারও ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন বলেও জানা যাচ্ছে।
ভাষণে আমরা দেখছি যেভাবে ঝড়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ময়নাগুড়ি সহ বেশ কিছু এলাকা, তবে এখনো পর্যন্ত কিন্তু বাড়িঘর তাদের নেই এবং ত্রিপলের তলাতেই তাদের দিন কাটছে এবং মাথা গোজার ঠাঁই পর্যন্ত নেই। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। কৌস্তব, আমরা দেখছি যে বেশ কিছু মানুষ তারা এখনো পর্যন্ত তাদের কাছে মাথা গোজার ঠাঁই নেই এবং ত্রিপলের তলাতেই দিন কাটছে, ঘুরে দাঁড়ানোর চেষ্টা তো রয়েছে, তবে এর মধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি শুক্রবার যাচ্ছেন এবং সেখানে বৈঠক করবেন বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে এবং কি জানতে পারছো? দেখো, আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি নির্বাচনী জনসভা রয়েছে ধূপগুড়িতে এবং যেটি জানা যাচ্ছে ধূপগুড়ির জনসভা সেরে তিনি ময়নাগুড়ির বার্নিশ এলাকায় আসবেন এবং বার্নিশ এলাকার যে বড় ভান্ডানি এলাকা রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে একটি সভাস্থল তৈরি করার কাজ চলছে। তুমি যেটা জানো যে গত মাসের 31 তারিখে যে ঝড় হয়েছিল, বিধ্বস্ত এবং ব্যাপক ঝড় হয়েছিল এবং সেই ঝড়ে এই গোটা গ্রাম কার্যত তছনছ হয়ে গেছে। গ্রামের বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বারবার যেটা বলেছেন যে তারা সরকার গঠন করেন, তারা ভোট দেন, তাদের ভোটেই সরকার গঠন হয়, আর কেন নির্বাচনের জন্য তারা টাকা পাবেন না। তারা চাইছেন সরকার তাদের পাশে দাঁড়াতে চাইছে কিন্তু নির্বাচনের জন্য দাঁড়াতে পারছে না। আর গ্রামবাসীরা কিন্তু এই মুহূর্তে যারা নিজস্ব সামর্থ্য রয়েছে নিজেদের মতো করে কোনো রকম বাস দিয়ে ত্রিপল দিয়ে থাকার জায়গা তৈরি করছেন, তবে এইটা কিন্তু যথেষ্ট নয়। কারণ আমরা যেটা দেখেছিলাম যে গতকালকেও কিন্তু ঝোড়ো হাওয়া হয়েছে এবং যে সমস্ত ত্রিপলের ছাউনি ছিল সেগুলি সব উড়ে গেছে। সবাই কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছেন, কতটা দুরবস্থার মধ্যে রয়েছেন এই গ্রামের মানুষজন এখনো পর্যন্ত প্রায় 12 দিন পার করে গেছে। আমরা শুনে নেবো তাদের কাছে। এর সামনের দিকে আসলে বলছিলাম যে কতটা সমস্যার মধ্যে রয়েছেন আপনারা? বহু সমস্যা বুঝি আর কি। তার মধ্যে এই যে টাকা 20,000 করে দিয়েছে ওটাও আমরা পাইনি। আমাদের ওই যে অ্যাকাউন্ট চলে গেছে, আমরা কালকে যা দরখাস্ত দিয়ে আসছি, এখন যে কী হবে বলা মুশকিল। আমি তিরপাল কালকে ছিঁড়ে গেছি এই ঝড়ের জন্য। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে পুকুরে থাকবো ওইটাই আমরা লিখা দিয়ে দিতে হবে। বাড়ি ঘর তো সবে উড়ি গেছে, 3টা ঘর ছিল আমার পরিবারে, 3টাই চলে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলতে চাইছেন যে নির্বাচনের মতো চলুক যাতে ক্ষতিগ্রস্তরা টাকা পাক ঘর তৈরি করে। আপনারা কি চান বলুন? আমরা তো ওইটাই চাই। তো কিছু লোক পাইছে, কিছু পায়নি, এখনো ঢুকে নেই। এই ঘর বাড়ি তৈরি করতে কত টাকা দরকার? মেলা টাকার দরকার। প্রশাসন কতটা সাহায্য করছে? প্রশাসনের পক্ষ থেকে তারা কি কি সাহায্য পাচ্ছেন? কিছু নাই, একটা মানে থাকার মতো কোনো জায়গা নেই। তিরপালে প্রশাসনের তরফ থেকে সাহায্য কি পেয়েছেন? কিছু পাইছি, কিছু ওই হান্ডি কড়াই পাইছি, হান্ডি কান্তাই পাইছি। টাকা পয়সা তো পাইনি। কিভাবে এখন তো প্রতিদিনই তো ঝড় বৃষ্টি হচ্ছে, হ্যাঁ কিভাবে কাটাচ্ছে? এই তো তিরপালতে কোনো রকম কাটাচ্ছি আর কি করে, ভয় করি আছে। কি চাচ্ছেন আপনারা? আমরা তো চাচ্ছি যে সরকারের কাছে আমরা একটা করে ঘর যাতে পাই, এইটাই আমরা চাচ্ছি। আমরা কথা বললাম, আরো একজন গ্রামবাসী রয়েছেন আমাদের সাথে। বললাম যে এই যে পরিস্থিতি, গতকালকেও দেখলাম যে বৃষ্টি হলো, ঝোড়ো হাওয়া হলো, কিভাবে কাটাচ্ছেন দিন আপনারা? আমি কালকে তো প্লাস্টিকের ভিতরে একটা মুড়াই নিয়ে ভিতরে ছিলাম, যে একটু একটা ছাপড়া দিছি, ওগুলো বাঁশটা দিয়ে ওইটাও কালকে ধাপাত করে উড়াচ্ছে। তখন কি করলাম, একটা প্লাস্টিক নিয়ে মুড়াই নিয়ে ওখানে ভিতরে আছি, যে টিনটা উড়ে পালালো, আমি এখানে ভিতরে থাকবো, চোট পাবো না। ভয়ে মানে কি করি আর কি না করি, মানে নিজেই কিছু করতে পারতেছি না। টাকা পাচ্ছেন না কেন? ঘর বানানোর টাকা কি সমস্যা? কি আমাদের এখন কেন দিচ্ছে না? 20,000 টাকা করে দিছে, তো ওই 20,000 টাকা দিয়ে টিন নিয়ে আসছি, অল্প টিন নিয়ে এসে একটা ছাপড়া বানিয়ে। আরো একটা বিষয় জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দুর্গতদের সাহায্য করতে চাইছেন, প্রশাসন এগিয়ে আসছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তিনি দাবি করছেন যে নির্বাচন কমিশন টাকা দিচ্ছে না, টাকা বন্ধ করে দিয়েছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্তরা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? একটা করে ঘর করে দেখ। মুখ্যমন্ত্রী এসেছিলেন জলপাইগুড়ি, তিনি বললেন যে নির্বাচন কমিশন যদি অনুমতি দেয় তবে উনি টাকা দিয়ে দেবেন। আমরা দেখলাম যে যারা তৃণমূলের সাংসদ তারা দিল্লিতে গেছিল নির্বাচন কমিশনের দপ্তরে, যাতে তারা মানুষের পাশে থাকতে পারে। রাজ্য সরকার টাকা দিতে চাইছে, কিন্তু সমস্যা হচ্ছে যে নির্বাচন কমিশন যদি বিধিনিষেধ দিতে পারছেন না। আপনারা কি চান যে টাকাটাকে দিয়ে দেওয়া হোক তাড়াতাড়ি? হ্যাঁ, দিয়ে দিলে ভালো হয়। আমরা কি করে থাকবো? নির্বাচন হইতে আবার দেরি আছে, হবে, তারপর তো আমাদের দিবে। আর এতদিন আমরা কি করে কাটাবো? বাচ্চা কাচ্চা নিয়ে ভাত রান্না করা যায় না, স্টোভ দিছে, স্টোভ তেল দেয় নাই, কিন্তু ওইগুলো স্টোভে আমরা কি করবো? ফেলেই রাখছি। আর রান্না করতে পারছি, সরকারে দিচ্ছে, এই যে এখন ভাত দিচ্ছে 12 কয়টা বাজে, 1টা বাজে, এখন ভাত। আর সকালে তো চিড়া মুড়ি নির্বাচন তো শেষ হবে জুন মাসের 4 তারিখ, ততদিনে তো আরো ঝড় বৃষ্টি হবে। ঝড় বৃষ্টি আমাদের পাবলিকে দান করছে, তাও দান দিচ্ছে, ওইটাই যথেষ্ট। ধন্যবাদ ওকে। সরকার থেকে আমরা শুধু ওই 20,000 টাকাই দিছে। 20,000 টাকা দিয়ে কি হবে? ইলেকশন চলুক, টাকাটা আপনারা পান। হ্যাঁ, ইলেকশন চলুক, আমাদের
একটা মানে 2 একে যাতে একটা করে ঘর করে দেয়, আমরা কি করে থাকবো এখন? যেমনটা শুনলে গ্রামবাসীরা বলছেন একেবারে কৌস্তব, অর্থাৎ ঘুরে দাঁড়ানোর চেষ্টা তো চলছে, তবে এখনো পর্যন্ত কিন্তু সেভাবে তাদের এলাকা কিন্তু সেভাবে বিপর্যস্ত এলাকাগুলি কিন্তু একেবারে সেরে ওঠেনি। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি কৌস্তব ভৌমিক। এখন সময় একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, জমি দখল থেকে ধর্ষণ সন্দেশখালীর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিবিআইকে সরাসরি নালিশ জানাতে পারবেন স্থানীয়রা। যে কোনো পদমর্যাদার ব্যক্তিকে ডাকতে পারবে কেন্দ্রীয় সংস্থা। আদালতের নির্দেশের পর কি বলছে সন্দেশখালী মানুষদের কি প্রতিক্রিয়া আমরা জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, যে সিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, এরপর সন্দেশখালীর মানুষজন কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? দেখো, আমি যেখানে রয়েছি সন্দেশখালীর সেই বয়ারমারি গ্রাম পঞ্চায়েত অত্যন্ত তাৎপর্যপূর্ণ আন্দোলন কর্মসূচি গোটা রাজ্যের মানুষ দেখেছে। ইতিমধ্যে জানো কলকাতা হাইকোর্ট যেমন সিবিআই তদন্ত দিয়েছে এবং পুরো তদন্ত অর্থাৎ সন্দেশখালীর কোনো ঘটনা ঘটলে সিবিআই নিজস্ব পোর্টাল এবং তাদের অভিযোগ অর্থাৎ একদিকে জমি দখল, অন্যদিকে নারী নির্যাতন যে সহ একাধিক যে স্থানীয় ইস্যু তারা সরাসরি তারা জানাতে পারবে। আমি সরাসরি একবার এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সন্দেশখালী মানুষ বিশেষ করে সিবিআই তদন্ত দিয়েছে, কতটা আপনারা খুশি? ভারত। হ্যাঁ, জোরে বলুন। ভারত। হ্যাঁ, কেন আপনারা কি চান? আমি কি চাই, আয়লা চাল পাই না, ঘর পাই না। না, এই তদন্তটা যে সিবিআই দিয়েছে, সিবিআই তদন্ত দিয়েছে, কতটা খুশি আপনারা? হ্যাঁ, সিবিআই তদন্ত দিয়েছে, কতটা খুশি? আমরা খুশি, ভালো। কারণ ওই তো মমতা দিদি ঘর দিয়েছে, আর হচ্ছে ঘর পেয়েছি, আয়লায় 5,000 টাকা দিয়েছে, এই 2,500 টাকা। না, এই যে সিবিআই আদালতের নির্দেশে যে তদন্তভার দিয়েছে, তাতে যেভাবে অত্যাচার এখানে বিভিন্ন সময় গন্ডগোল পাকিয়েছিল, তাতে কতটা খুশি? আপনারা কি চান? আমরা ভালো চাই। হ্যাঁ, ভালো চাই আমরা। সঞ্জিত, তারা কি বলছেন? যে সমস্ত সাধারণ মানুষ তারা অভিযোগ করছিলেন যে যে সমস্যা ছিল এবং সিবিআই কেও তো তারা অভিযোগ জানাতে পারবেন, তারা কি আশাবাদী যে এই সমস্ত সমস্যার সমাধান মিলবে? তারা তো অন্য কথাই বলছেন এই মুহূর্তে। না দেখো, একেবারে তারা বলছেন, তারা নিরপেক্ষভাবে যেটা বলছেন যে তদন্তের মতো চলছে। সিবিআই, বিশেষ করে সিবিআই যেভাবে তারা সেই অভিযোগ সিবিআই তারা অভিযোগ করতে পারবে। আপনারা কতটা খুশি? সিবিআইতে অভিযোগ করতে পারলে কতটা খুশি হবে? ভালো খুশি হব, কারণ ভালোভাবে চলছে দেশ, ভালোভাবে থাকুক সবাই। না, এমনি বিশেষ করে দীর্ঘদিন তো আপনাদের অভিযোগ ছিল যে তদন্ত নিরপেক্ষ হোক, কতটা খুশি আমরা? ভালো খুশি হব, ভালো ইয়ে থাকলে দেশ ভালো। না, আপনাদের অভিযোগ কি ছিল? অভিযোগ আমাদের অভিযোগ কিছু নেই, কি অভিযোগ থাকবে আমাদের? না, এর আগে তো আপনারা অভিযোগ করেছেন যে সিবিআই তদন্ত হোক, মানুষ বিচার পাক, এই নারী নির্যাতন, যেভাবে জমি দখল, সে তো বারবার আপনারা অভিযোগ করেছেন সন্দেশখালীর মানুষ। এই তারপরে সিবিআই যে এই আদালত সিদ্ধান্ত দিয়েছে, কতটা খুশি? মানে আপনারা কি চাইছেন? আমরা কি চাইবো, যেইভাবে হচ্ছে সেইভাবে হবে, আর কি চাইবো আমরা? সবাই যেইভাবে চলছে সেইভাবে চলতে হবে। আর বিশেষ করে আদালতের সিদ্ধান্তটাকে আপনার কি মনে করছেন? আর কি মনে করবো, আমরা কাজের লোক, আমরা খেটে খাই, আমরা কি বলবো বল মিনসা, কিছু বলার নেই আমাদের। আমি আরো একবার যাব গ্রামের, অত্যন্ত গ্রামের বাড়ি, সেখানে কথা বলবো। এখানকার সাধারণ মানুষ রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। তুমি দেখতে পাচ্ছ তারা একদিকে সিবিআই তদন্ত দেওয়ার পরে অনেকটাই খুশি এবং তারা বলেছে তদন্তের মতো হোক, আমাদের অভিযোগ জানাতে পারবো। কিন্তু তারা এটাও দাবি করেছেন যে এই তদন্ত প্রক্রিয়া নিয়ে কিন্তু দিনের পর দিন যাতে এই তদন্ত না চলে, অর্থাৎ এই সমস্যার সমাধান তারা দ্রুত চাইছেন। সম্পূর্ণ গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু সন্দেশখালীর মানুষ সিবিআই তদন্ত দেওয়ার পরে একদিকে যেমন খুশি, অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পাশাপাশি তারা বারবার এটা দাবি করেছেন যে এই তদন্ত প্রক্রিয়া যাতে ভালোভাবে চয় এবং দ্রুত এই সমস্যা মেটে, তার উপরে নির্ভরশীল এবং আদালতের সিদ্ধান্তকে তারা একেবারে তারা খুশি বলে এমনটাই জানাচ্ছে সন্দেশখালীর প্রত্যন্ত অঞ্চলের এই এলাকার মানুষ। বেশ, ধন্যবাদ সঞ্জিত। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ
সাধারণ মানুষ তারা বলছেন যে সিবিআই তদন্ত ভালো, কিন্তু তারা খুব যে এই বিষয়ের মধ্যে রয়েছেন সেটাও কিন্তু তাদের বক্তব্যে ফুটে এলো না। তবে সন্দেশখালী কাণ্ডে গতকাল আমরা দেখেছি আদালতের নির্দেশ, যেখানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষ তারা এই অভিযোগ জানাতে পারবেন, কথা বলতে পারবেন আধিকারিকদের সঙ্গে, এমনটা কিন্তু জানা যাচ্ছে ভাস্বতী। একদমই। এবং পাশাপাশি জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে আদালতের সিবিআই নির্দেশ নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম। অভিযুক্তদের শাস্তি পাওয়া উচিত, তবে তৃণমূলের উপর দাগ লাগানোরও চেষ্টা চলছে। তৃণমূলের সবাই খারাপ নয়, এমনটাই মন্তব্য করছেন ফিরহাদ হাকিম। ঈদের দিনে নিরপেক্ষ বিচার ব্যবস্থার আর্জি জানান ফিরহাদ হাকিম, অর্থাৎ তিনি বলেন যে নিরপেক্ষ বিচার ব্যবস্থা হোক, সেই আর্জি জানিয়েছেন, এমনটাই কিন্তু বলেছেন ফিরহাদ হাকিম। কি বলেছেন শোনাবো আপনাদের। আদালত যা বলেছেন তার উপর আমি কিছু বলতে চাই না, কিন্তু একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে মানুষ যারা অন্যায় করেছেন, কিন্তু আজকে একটা ধাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে, তা তো নয়। যারা করেছেন বিচার হবে, বিচারের মধ্যে দিয়ে হবে। আমি শুধু একটাই অনুরোধ করবো, আজকে ঈদের দিনে বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ থাকে, যাতে সংবাদ মাধ্যম বা উচ্চ আকাঙ্ক্ষা কোনো কিছুতেই যাতে বিচার ব্যবস্থায় তারা যাতে ইনফ্লুয়েন্স না হয়, এটা আজকে ভগবানের কাছে প্রার্থনা। বরানগরে প্রচারে বেরিয়ে তৃণমূল ও সিপিআইএম প্রার্থীর সৌজন্য বিনিময়। বরানগর বিধানসভায় সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের নাম ঘোষণা হওয়ার পরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি। একই সঙ্গে এদিন প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রচার চলাকালীন তার সঙ্গে দেখা হয় সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের। তারপরেই গাড়ি থেকে নেমে এসে সিপিএম প্রার্থী তথা প্রবীণ নেতা তন্ময় ভট্টাচার্যকে প্রণাম করে আশীর্বাদ নেন সায়ন্তিকা। একই সঙ্গে দুই প্রার্থী একে অপরের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায়। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং তন্ময় ভট্টাচার্য তারা কথা বলছেন এবং সৌজন্য বিনিময় যেটা দেখা যাচ্ছে। এবং রাজনীতিতে প্রতিপক্ষ হলে কিন্তু একটা যে সরগরম চলে, অভিযোগ পাল্টা অভিযোগ এবং যে মন্তব্য আসে, সেক্ষেত্রে বরানগরের ছবিটা কিন্তু আলাদাই দেখা যাচ্ছে। একদমই। এবং বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্যকে দেখেই গাড়ি থেকে নেমে প্রণাম করলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনীতির ময়দানে সৌজন্য বিনিময়ের ছবি ধরা পড়ল বরানগরে। দুই প্রার্থী একে অপরের সঙ্গে কথা বললেন এবং পাশাপাশি সায়ন্তিকা পা ছুঁয়ে প্রণাম করলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে। এ বিষয়ে কি বলেছেন সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য, শোনাবো আপনাদের। খুবই ভালো, সায়ন্তিকা প্রতিদ্বন্দ্বী আমার, তার সঙ্গে দেখা হলো পথে, অবশ্যই সৌজন্য সাক্ষাৎ করব, শুভেচ্ছা জানাবো, ও ভালো থাকুক এটা প্রত্যাশা করব, স্বাভাবিক। অনেক সিনিয়র একজন রাজনীতি, সেখানে অবশ্যই আমার প্রণাম করাটাই সৌজন্য। ওনার দল আলাদা, ওনার দলের আদর্শ আলাদা হতে পারে, কিন্তু আমরা তো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের যেটা আমরা শিক্ষা, সেটা তো আমরা ভুলে যেতে পারি না। উনি অনেক সিনিয়র এবং আমি তাই মানে ভেতর থেকেই পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে করলাম। চরম চরম গুড় বাতাসা বোমা শিল্পের অবসান চাইছে বীরভূমবাসী। সিউড়ির পাথর চাপুরিতে দাতা বাবার বাজারে চাদর চড়িয়ে মন্তব্য বিজেপি প্রার্থী দেবাশিস ধরের। পাশাপাশি তিনি বলেন যে বীরভূম লোকসভা কেন্দ্রে 15 বছরের সাংসদ শতাব্দী রায়। এই দীর্ঘ সময় ধরে বীরভূম লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলে অনুন্নয়ন ছাড়া কোনো ছবি দেখতে পাওয়া যাচ্ছে না এবং কোনো কাজই হয়নি। মাস্টার প্ল্যান নেই বললেই চলে, মানুষ পরিবর্তন চাইছে, বিজেপি ক্ষমতায় এলে বীরভূমেও পরিবর্তন হবে, এমনটাই বলতে শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, শতাব্দী রায়কে খোঁচা দেবাশিস ধরের। বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধর বোমা শিল্পের অবসান চাইছে বীরভূমবাসী, এমনটাই বললেন বিজেপি প্রার্থী দেবাশিস ধর। কি বলেছেন তিনি, শোনাবো।
প্রচারে গিয়ে সব থেকে বড় কথা মানুষের ক্ষোভ, সব থেকে যেটা দেখছি যে বিভিন্ন কাজ হয়নি, বিশেষ করে জল, তারপরে রাস্তা, কাজ না পাওয়া, বার্ধক্য ভাতা এবং সর্বোপরি ঘর, এগুলো নিয়ে মানুষের ব্যাপক ক্ষোভ আছে। পূর্ববর্তী যিনি 3 বারের সাংসদ ছিলেন তিনি কেন করেননি এটা অনেকে হয়তো অনেক গরিব মানুষ বোঝেন না। তো সরকার, রাজ্য সরকারের মাধ্যমে সেন্ট্রালের যে স্কিমগুলো করা উচিত ছিল সেগুলো দলমত নির্বিশেষে বা জাতি ধর্ম নির্বিশেষে করার কথা, কিন্তু এখানেও রাজনীতি হতে হতে এবং বেশ কিছু কাটমানি বা চুরির জন্য এগুলো হয়নি। তো আমাদের লড়াইটা চোরেদের বিরুদ্ধে, আমরা এই সার্বিকভাবে এই ব্যাপারটাকে ছাড়বো না এবং যারা মানুষ আমাদের সাথে দেখা করছেন বা যারা মিলিত হচ্ছে যে ক্ষোভটা আছে আমরা সর্বোচ্চ স্তরে নিয়ে যাব, কারণ তাদের দাবি আমাদের পাইয়ে দিতেই হবে। ঈদের দিন সকাল সকাল তৃণমূলকে ভোট প্রচারে তৃণমূল সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল এবং প্রচারে বেরোন তমলুক লোকসভা তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। অন্যদিকে প্রচারে খামতি রাখল না সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। মিছিল করে জনসংযোগের মাধ্যমে চলে প্রচার। ঈদের দিন সকাল সকাল দেখা যায় সিপিএম প্রার্থী এবং তমলুকের তৃণমূল প্রার্থী তাদের প্রচার তারা চালান এবং সাধারণ মানুষের মধ্যে যান, সেখানে জনসংযোগের মাধ্যমে চলে প্রচার। সিপিএম প্রার্থী এবং তৃণমূল প্রার্থী তারা দুজনে ঈদের দিন সকাল সকাল তমলুকে ভোট প্রচার সারেন। সকলকে ঈদের শুভেচ্ছা জানান, পাশাপাশি সাধারণ মানুষজনের সঙ্গে কথা বললেন, জনসংযোগ সারেন দেবাংশু ভট্টাচার্য। সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। দেবাংশু ভট্টাচার্যকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তমলুকের তৃণমূল প্রার্থী এবং তিনি ঈদের দিন সকাল সকাল বেরিয়ে পড়েন প্রচারে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে দেখা যায়, ঈদের শুভেচ্ছা জানান, কোলাকুলি করতে দেখা যায় দেবাংশু ভট্টাচার্যকে। অন্যদিকে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একইভাবে বাজারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, ঈদের শুভেচ্ছা জানান প্রত্যেককে। এখন সময় আরো একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে নজর রাখবো, মতভেদ ভুলে ঈদের উৎসবে সামিল 2 বিরোধী দলের নেতা। সৌজন্যের ছবি দেখা গেল কামারহাটিতে। উৎসবে সামিল হয়ে হাত মেলালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় ও সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে 2 বিপরীতমুখ দলের নেতা সৌগত রায় ও সুজন চক্রবর্তী। কিন্তু সেসব ভুলে এদিন কামারহাটি ছাইগাদা মাঠে আয়োজিত ঈদ উৎসবে সামিল হন তারা। একে অপরকে সম্প্রীতির বার্তাও দিলেন। দেখাচ্ছি আপনাদের সেই ছবি, যেখানে সৌগত রায় তিনি ঈদ উৎসবে সামিল হলেন সকাল সকাল এবং দেখা হলো তার সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীর সঙ্গে এবং দুজনকে দেখা গেল সৌজন্য বিনিময় করতে, সম্প্রীতির বার্তা দিতে। অর্থাৎ ঈদের দিনে সম্প্রীতির বার্তা, সেদিন কোনো রাজনৈতিক আকচাকচি নয়, দুজনকে কথা বলতে দেখা গেল একে অপরের সঙ্গে। সম্প্রীতির বার্তা তৃণমূল প্রার্থী এবং সিপিএম প্রার্থীর মধ্যে। হুগলির শিল্পোন্নয়ন নিয়ে আরও একবার সরব হলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পান্ডুয়াতে ভোট প্রচারে গিয়ে রচনা বলেন, হুগলিতে শিল্পোন্নয়ন হয়েছে। তার প্রমাণ কলকারখানার ধোঁয়া। তার ভিডিও পোস্ট নিয়ে বিজেপি কটাক্ষ করলেও তিনি যে ভুল বলেননি তারও একবার জানিয়ে দিলেন তৃণমূল প্রার্থী। এবং বিজেপিকে কটাক্ষ করতে দেখা গেল রচনা বন্দ্যোপাধ্যায়কে এবং তিনি সেখানে গেলেন প্রচার করতে, যেখানে একদিকে সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন, জনসংযোগ বাড়ালেন। তবে হুগলির যে শিল্পোন্নয়ন সেই প্রসঙ্গে কিন্তু কথা বলতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন, হুগলিতে শিল্প উন্নয়ন হয়েছে আর তা প্রমাণিত কলকারখানার ধোঁয়া দেখে। হুগলির শিল্প উন্নয়ন নিয়ে সরব হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আরও একবার তিনি জানিয়ে দিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় যে হুগলিতে শিল্প উন্নয়ন হয়েছে। এর আগেও একাধিকবার তিনি এই মন্তব্য করেছেন এবং জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী শিবির বিজেপি। আর এবারও কলকারখানার ধোঁয়া, তার যে এই মন্তব্য তা নিয়ে আবারও কটাক্ষ বিজেপি।
এইবার কি বলবে সবাই? এই যে আমি বললাম যে আমি রাস্তায় যাওয়ার সময় ধোঁয়া দেখতে পেয়েছি, কি ভুলটা বলেছিলাম দেখলেন তো? এরপরে আরো অনেক দেখতে পাবেন রাস্তাঘাটে, আমায় বলতে হবে না, আপনারাই দেখতে পাবেন। তাহলে ওই যে সবাই বলেছিলেন ওটা বিড়ির ধোঁয়া দেখেছে রচনা, ওটা বিড়ির ধোঁয়া কি কিসের ধোঁয়া, এবার আপনারা বিচার করুন সেটা কিসের ধোঁয়া। তাহলে আমি কি ভুলটা বললাম এবং প্রতি মুহূর্তে আপনারা বুঝতে পারবেন। এই সিঙ্গুরের যে কথাটা বলেছিলাম যে ঘাস পালা সবুজায়ন, আমরা সবাই সবুজায়নে বিশ্বাসী। আমরা সবসময় বলে থাকি একটি গাছ একটি প্রাণ, আমরা সবসময় চাই আমরা সবুজায়নের মধ্যে বাঁচি। তা আজকে সিঙ্গুরের জমি এত উর্বর জমি, সেটা নিয়ে আমি বলেছিলাম, এবার সেটাও আপনারা জানতে পারবেন। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক ব্যবসায়ীকে চড় মারলেন সুশান্ত ঘোষ। ভাইরাল সেই সিসিটিভি ফুটেজ যা নিয়ে শোরগোল, জল সরবরাহ নিয়ে বচসা, আর তার জেরে এই গোলমাল পরিস্থিতি তৈরি হয়। জল সরবরাহ নিয়ে বচসা এবং তারপরে যেভাবে উত্তেজনা সৃষ্টি হয় এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এবং মারমুখী বিজেপি তারা ব্যবসায়ীকে চড় মারলেন সুশান্ত ঘোষ। সিসিটিভি ফুটেজে আপনাদের সেই ছবি তুলে ধরছি, অর্থাৎ ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ যেখানে এক ব্যবসায়ীকে চড় মারছেন স্থানীয় বিধায়ক, আর এই ভিডিও সামনে আসতেই শোরগোল পড়ে। দেখতে পাচ্ছেন সেই ছবি, সিসিটিভি ফুটেজ সামনে আসতে শোরগোল। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক ব্যবসায়ীকে চড় মারলেন সুশান্ত ঘোষ। সেই সিসিটিভি ফুটেজ সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। যেভাবে এই ঘটনা ঘটে এবং গোটা ঘটনা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। বিজেপি বিধায়ক তিনি এক ব্যবসায়ীকে চড় মারছেন, সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। হুগলির খানাকুলে জল সরবরাহ নিয়ে বচসার জেরে স্থানীয় এক ব্যবসায়ীকে একেবারে মারমুখী দেখা গেল। বিজেপি বিধায়ক তিনি তেড়ে গেলেন এবং তাকে চড় মারলেন। সেই ছবি অর্থাৎ ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে দেখা যাচ্ছে যে ব্যবসায়ীর দিকে মারমুখী বিজেপি বিধায়ক। ভাইরাল এই সিসিটিভি ফুটেজ নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন যে ব্যবসায়ীর দিকে তেড়ে যাচ্ছেন বিজেপি বিধায়ক এবং তাকে চড় মারতেও দেখা যাচ্ছে বিজেপি বিধায়ককে। খানাকুলের ঘটনা, জল সরবরাহ নিয়ে প্রথমে বচসা এবং তারপর বিজেপি বিধায়ক তিনি এসে চড় মারছেন ব্যবসায়ীকে। স্থানীয় মানুষ তাকে সরানোর চেষ্টা করলো, তিনি এতটাই ক্ষুব্ধ যে তাকে সেখান থেকে সরানো যাচ্ছে না এবং গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ এবং একজন জনপ্রতিনিধি তার এই আচরণে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে তিনি কিভাবে এমন ঘটনা ঘটাতে পারলেন। জল সরবরাহ নিয়েই বচসার জেরে এই ধরনের ঘটনা সামনে এসেছে। ভাইরাল সেই ফুটেজ, সিসিটিভি ফুটেজে সেই ঘটনার মুহূর্তের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। একেবারে তেড়ে যাচ্ছেন বিজেপি বিধায়ক এবং স্থানীয় এক ব্যবসায়ীকে তিনি চড় মারলেন রীতিমতো। আর একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি কিভাবে এই ধরনের কাজ করলেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শোরগোল তৈরি হয়েছে। ভাইরাল সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সামনে এসেছে, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আশেপাশের মানুষজন তাকে নিয়ে গেলেও তিনি রীতিমতো তেড়ে ফুঁড়ে যান ওই স্থানীয় ব্যবসায়ীর দিকে। ভাইরাল সিসিটিভি ফুটেজ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে, জল সরবরাহ নিয়ে বচসা এবং সেই বচসার জেরে কিন্তু স্থানীয় বিধায়ক তিনি তেড়ে যান ব্যবসায়ীর দিকে এবং চড় মারতে দেখা যায়। তবে এই ফুটেজ সামনে আসাতে প্রশ্ন উঠছে যে একজন জনপ্রতিনিধি তিনি কিভাবে এই কাজ করতে পারেন। একজন ব্যবসায়ীকে চড় মারলেন প্রকাশ্যে, সেই ঘটনা সামনে এসেছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এবং প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে শোরগোল। খানাকুলে মারমুখী বিজেপি বিধায়ক, স্থানীয় এক ব্যবসায়ীকে চড় মারলেন বিজেপি বিধায়ক। তবে জল সরবরাহ নিয়েই বচসার সূত্রপাত। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি ঘটেছিল? দেখো আসলে যেটা আমরা জানতে পেরেছি, গত বুধবার সন্ধ্যায় বিধায়ককে দেখা যায়, একটি বিধায়কের নামে একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এক ব্যবসায়ীকে মারতে উদ্যত হয়েছেন। যদিও এই সিসিটিভি ফুটেজের সত্যতা আমাদের যাচাই করা হয়নি, তবে যেটা ভাইরাল হয়েছে এ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে খানাকুল 2 নম্বর ব্লকের রাজহাটি এলাকায় দীর্ঘদিন ধরে একটা জলের সমস্যা ছিল, পিএইচই, যেটা তত্ত্বাবধান করে তৃণমূল পরিচালিত। কিন্তু সেইখানে যেটা বিজেপি অভিযোগ করছে যে দীর্ঘদিন ধরে এই পিএইচিতে জল দিচ্ছে না,
শুধুমাত্র এইসব বিজেপি করে বলে এখানকার পরিবারগুলি। এই জন্যই বিধায়কের সঙ্গে বচসা হয় এবং ওখানে ধস্তাধস্তি একটা হয়েছে বলে জানা গেছে। ধন্যবাদ দীপাঞ্জন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।